তো এখানে আমরা বিভিন্ন রকমের গ্রুপের স্ট্রাকচার সম্বন্ধে দেখব। আসলে আমাদের যে গ্রুপ থিওরি লেকচার, হ্যাঁ, তো সেইখানে সেটাকে আরও ভালোভাবে বুঝতে গেলে আমাদের বিভিন্ন রকমের গ্রুপ সম্বন্ধে জানতে হবে, ভালোভাবে জানতে হবে। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গ্রুপের না, হ্যাঁ, নিজস্ব রিপ্রেজেন্টেশন থাকে, সেই রিপ্রেজেন্টেশনগুলো বুঝতে হবে, ঠিক আছে? কারণ পরবর্তীকালে যখন আমরা আইসোমরফিজম থিওরেমটা দেখব না, তো ওখানে এই গ্রুপের রিপ্রেজেন্টেশনের খুব কাজ আছে। মানে এটাতে রিপ্রেজেন্টেশন যদি আমরা জেনে যাই, তাহলে আমরা বলতে পারবো যে একটা পার্টিকুলার নোন গ্রুপের সাথে কোন কোন গ্রুপগুলো আইসোমরফিক হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা এখানে শুরু করব আজকে, সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কেলিন্স ফোর গ্রুপ। তো বেসিক্যালি এই যে গ্রুপটা, এটা বেসিক্যালি সবারই কম বেশি জানা আছে এই গ্রুপটার সম্বন্ধে। এবং এই গ্রুপটাকে আমরা সাধারণত K4 দিয়ে ডিনোট করে থাকি, দ্যাট ইজ কল্ড K4, কেলিন্স ফোর গ্রুপ। এবং সাধারণত আমরা যখনই গ্রুপ পড়তে যাই, গ্রুপের মধ্যে এই গ্রুপটার একটা অ্যাবেলিয়ান গ্রুপ হিসেবে এর এক্সাম্পল আমরা দেখে থাকি। এবং আমরা সাধারণত এটাকে এভাবে পড়ে থাকি ই এ বি সি, না এর মধ্যেকার এলিমেন্টগুলো কী কী, না ই আছে, এ আছে, বি আছে, সি আছে, এবং এদের কিছু প্রপার্টি আছে। মানে এদের মধ্যে যে অপারেশনটা ডিফাইন করা হয় সেটা এভাবে ডিফাইন করা হয়, না এ স্কোয়ার করলে আমি আইডেন্টিটি পাবো, বি স্কোয়ার করলে আমি আইডেন্টিটি পাবো, সি স্কোয়ার করলে আমি আইডেন্টিটি পাবো। আর এদের মধ্যে যদি নিজেদের মধ্যে যদি অপারেট করি, মানে এ বি করলে আমি সি পাবো, বিসি করলে আমি এ পাবো, এবং এসি করলে আমি বি পাবো। এবং এই যে গ্রুপটা, দিস গ্রুপ ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। সো অ্যাবেলিয়ান গ্রুপ হওয়ার জন্য আমাকে উল্টো দিকের প্রপার্টিগুলো দেখতে হচ্ছে না, সে নিজে নিজেই হোল্ড হয়ে যাবে। তো আমরা তখনই কি করতাম, যখনই আমরা কেলিন্স ফোর গ্রুপ পড়তাম, এর একটা ক্যালে টেবিল ফর্ম করা শিখতাম, ক্যালে টেবিল। তো ক্যালে টেবিল ফর K4, ক্যালে টেবিল আমরা ফর্ম করতাম। তো ক্যালে টেবিল আমরা কী করে ফর্ম করতাম, না ক্যালে টেবিল আমরা ফর্ম করতাম এইভাবে, না একটা টেবিল বানাতাম, এরকম টাইপের একটা টেবিল বানাতাম, টেবিলের মধ্যেকার এলিমেন্টগুলোকে লিখতাম এভাবে ই এ বি সি, এদিকে লিখতাম ই এ বি সি। এবং আমরা কিভাবে অপারেট করতাম, এটাকে এমন করে ডিভাইড করে দিতাম, সিম্পলি এভাবে ডিভাইড করে দিতাম এলিমেন্টগুলোকে। আমরা কি করতাম, ই এর সাথে অপারেট করলে ই দেবে, কারণ ইটা আইডেন্টিটি এলিমেন্ট। ই এর সাথে অপারেট করলে আমাকে এ দেবে, ই বি এর সাথে অপারেট করলে বি দেবে, সি এর সাথে থেকে সি দেবে। একই রকমভাবে এ ই, এটা আমাকে এ দেবে, এখান থেকে বি পাবো, এখান থেকে সি পাবো। এবার এ স্কোয়ার কি, এ স্কোয়ার আইডেন্টিটি, এই যে এ স্কোয়ার আইডেন্টিটি, তাহলে এটা ই হবে। এ বি কী হবে, এ বি সি। এসি কী হবে, এসি বি। বিএ কী হবে, বিএ হচ্ছে যে সি হবে, কারণ এটা অ্যাবেলিয়ান, তাহলে বিএ হবে সি। বি স্কোয়ার আইডেন্টিটি, বিসি হবে আমার এ, সিএ হবে আমার বি, সিবি হয়ে যাবে এ ই। এবং এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে ক্যালে টেবিলটা, এই ক্যালে টেবিলটা দেখেও আমরা বুঝতে পারি যে গ্রুপটা আসলে অ্যাবেলিয়ান না অ্যাবেলিয়ান নয়, সাধারণভাবে। কারণ এই যে এই দেখো, এই বরাবর এটা যদি আমি একটা ডায়াগোনাল হিসেবে ভাবি, ডায়াগোনাল টানি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট দেখো একে অপরের সাথে সিমেট্রি হিসেবে, প্রত্যেকটা পজিশন, এটা হচ্ছে যে বেসিক্যালি ম্যাট্রিক্স হিসেবে ভাবলে না, এটা হচ্ছে যে 1-2 পজিশন। এটা একটা 4x4 একটা অর্ডারের ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এখানে, যেটা এটা 1-2 পজিশন, এটা 2-1 পজিশন, দেখো ম্যাচ করছে, এই যে সিমেট্রি পজিশনগুলো ম্যাচ করছে না, তো সেখান থেকে আমরা বলছি যে গ্রুপটা, মানে ক্যালে টেবিল দেখে আমরা বলতে পারি গ্রুপটা অ্যাবেলিয়ান। সো K4 ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। বাট এই জিনিসগুলো তো আমরা জানি, ঠিক আছে, এই জিনিসগুলো তো জানি, কিন্তু আমরা এখানে যেটা পড়বো, K4 গ্রুপের রিপ্রেজেন্টেশন পড়ার চেষ্টা করব। ক্যালে টেবিল তো আমরা জানি, ঠিক আছে, আমরা K4 গ্রুপের রিপ্রেজেন্টেশন পড়ার চেষ্টা করব। তাহলে আমরা কি পেলাম এখান থেকে আদতে, যেটা পেলাম সেটা হচ্ছে যে K4 ইজ আ অ্যাবেলিয়ান গ্রুপ, K4 ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ of order 4. K4 is an abelian group of order 4, and for K4 group, the most important property for K4 group is that K4 is a non-cyclic abelian group of smallest order. মানে বলতে চাইছি যে যদি তোমাকে প্রশ্ন করে যে সবথেকে স্মলেস্ট অর্ডারের নন সাইক্লিক গ্রুপ কী হবে, সেটা হচ্ছে যে 4 অর্ডারের
K4 হবে, ঠিক আছে, K4 হবে। তো এবারে আমরা যে জিনিসটা দেখব, ঠিক আছে, এবারে যেটা আমরা দেখব সেটা কি না, সেটা হচ্ছে যে so now we try to represent the group K4, ঠিক আছে, মানে K4 গ্রুপের রিপ্রেজেন্টেশন কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। তো K4 গ্রুপকে কী করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো K4 গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যেটা লাগবে, না আমি কি করব, না আমি দুটো এলিমেন্ট, সিম্পলি দুটো নন আইডেন্টিটি ডিফারেন্ট এলিমেন্ট K4 থেকে নিয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছি, না লেট A অ্যান্ড B ফ্রম K4, দুটো এলিমেন্ট নিয়ে নিলাম। আমি বলছি এই দুটো এলিমেন্ট এবং একটা পার্টিকুলার প্রপার্টি আমার যদি জানা থাকে কিছু প্রপার্টি, তাহলে আমি K4কে জেনারেট করে নিতে পারবো এই দুটো এলিমেন্ট দিয়ে। কিভাবে, দেখো প্রপার্টি কি, প্রপার্টি বলছি আমি এরকম প্রপার্টি নিচ্ছি না, A স্কোয়ার ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি আর B স্কোয়ার ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। এর ফলে কি হবে, দেখো K4 এর মধ্যেকার এলিমেন্টগুলোর পসিবিলিটি কি আসতে পারে দেখি আমরা কিভাবে আসবে। না প্রথম কথা, আইডেন্টিটি এলিমেন্ট তো থাকবেই, যে কোনো একটা, আমি যদি কোনো একটা গ্রুপ নিই তাহলে তার মধ্যে তো আমার আইডেন্টিটি এলিমেন্ট তো থাকবেই, তো আইডেন্টিটি এলিমেন্ট নিলাম। এবার দেখো এ একটা এলিমেন্ট আছে যেটা K4 এর মধ্যে আছে, তাহলে এ এলিমেন্টকে আমি লিখে নিচ্ছি, তাই এ লিখলাম। এবার দেখো আমার কাছে দুটো এলিমেন্ট এখানে চলে এসছে, রেডিমেড দুটো এলিমেন্ট চলে এসছে। তাহলে যখনই দুটো এলিমেন্ট চলে এসছে তাহলে আমি কি করতে পারি, মাথায় রাখবে যে যখনই আমি গ্রুপের এলিমেন্ট নিয়ে কাজ করছি, গ্রুপের এলিমেন্টগুলো কিন্তু নিজেদের মধ্যে অপারেট করে নতুন এলিমেন্ট তৈরি করতে পারে, কারণ গ্রুপ সবসময় নিজের যে অপারেশন আছে সেই অপারেশনের রেসপেক্টে ক্লোজার হয়। তো তাহলে এখানে আমার কাছে আইডেন্টিটি আছে, এ আছে, তো এ এর সাথে আমি একে অপারেট করতে পারি, তাহলে পাবো আমি এ স্কোয়ার। আর এ স্কোয়ার মানে তো আমার আইডেন্টিটি, এখানে প্রপার্টি আমি ধরে নিয়েছি যে এ স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, তাহলে আমি আইডেন্টিটি পাবো, এর সাথে একে অপারেট করলে আইডেন্টিটি পাবো। তাহলে যদি আমি একে বারবার অপারেট করতে থাকি তাহলে আমি ই আর আইডেন্টিটি, মানে যদি আমি একে বারবার অপারেট করতে থাকি তাহলে এ আর ই ছাড়া আমি বাড়তি কিছু পাচ্ছি না, তাহলে এখানে আমার কোনো লাভ হচ্ছে না। এবার আমি বিকে আনবো, ঠিক আছে, এবার আমি বিকে আনলাম, তাহলে বি আনলাম, বি আসার পর দেখছি বিকে বি এর সাথে অপারেট করলেও আমার আইডেন্টিটি আসবে, ঠিক আছে। আমি এখানে বিকে আনলাম, বিকে আনার পর আমি দেখতে পাচ্ছি যে যদি বিকে আমি বি এর সাথে অপারেট করি তাহলে আমি বি পাবো, নাহলে আইডেন্টিটি পাবো। কিন্তু যদি আমি বি এর সাথে যদি এ অপারেট করি তাহলে নতুন একটা এলিমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে এ বি। এখন এই প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন এলিমেন্ট এ বি পাচ্ছি, এই এ বি এলিমেন্টটা এটা সম্ভব নয় তো যে এ বিটা ই এর সাথে সমান হয়ে গেল, বা এ বিটা এ এর সাথে সমান হয়ে গেল, বা এ বিটা বি এর সাথে সমান হয়ে গেল। চেক করি, তো ইফ এ বি ইজ ইকুয়ালস টু, যদি আইডেন্টিটি হয়ে যায়, যদি কথার কথায় যদি আইডেন্টিটি হয়ে যায়, এতে কি হবে, প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে এইটা, যে এ বি যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে কিন্তু দেখো গ্রুপের প্রপার্টি অনুযায়ী এ কিন্তু বি এর ইনভার্স হয়ে গেল, এ কিন্তু বি এর ইনভার্স হয়ে গেল। এতে ভুল কি হচ্ছে, ভুল হচ্ছে এইটা যে আমরা ধরে নিয়েছি যে বি স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, তার মানে কি বি এর সাথেই বি এর ইনভার্স, তার মানে বি এ এরা সেলফ ইনভার্স। তো এখানে তো এ আর বি আসলে দুটো আলাদা এলিমেন্ট, তাহলে দুজনে, তাহলে এ কী করে বি এর ইনভার্স হবে, এ তো সেলফ ইনভার্স, বি তো সেলফ ইনভার্স, মানে ওরা, মানে একে এর সাথে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যাবে একমাত্র। তো এটা ভুল, তো এটা সম্ভব নয় প্রথম কথা। তাহলে আমি এবার দেখব এ বি তাহলে কি এ এর সাথে সমান হবে, যদি এ বি এর সাথে সমান হয় এটা ইমপ্লাই করছে বি আমার আইডেন্টিটি হিসেবে কাজ করছে, কিন্তু বি তো আইডেন্টিটি নয়, তো এটাও সম্ভব নয়। একই রকমভাবে আমি যদি বলি এ বি ইকুয়াল টু বি হবে, একই উপায়ে আমি বলতে পারি এটা আমার আইডেন্টিটি হয়ে যাচ্ছে, সো এটাও সম্ভব নয়। তাহলে এ বিটা অবশ্যই K4 এর একটা আলাদা এলিমেন্ট। তো এই যে এইখানে আমরা যখন আগে পড়তাম যে এখানে আমরা সি লিখতাম, এই সিটাই আসলে এখানে এ বির কাজ করছে। আমরা সি লিখতাম, ওখানে সাধারণত যে কোনো এলিমেন্ট হিসেবে আমি নিয়ে নিতাম যে এই প্রপার্টি স্যাটিসফাই করলে K4 বলছি, কিন্তু K4 এর আসল রিপ্রেজেন্টেশন এইভাবে তৈরি করা হয়েছে যে এ বি আর এ বি। এবং এখানে দেখো এরপরে তুমি আর নতুন কিছু পাবে না, এ বি স্কোয়ার করতে পারো, এ মানে একে বাঁ দিকে রেখে। এখন তুমি করতে পারো এই জিনিসটা করতে পারো, বিএ তৈরি করতে পারো, বিএ, বাট এই বিএটাও একই রকমভাবে বিএটা ই এর সাথে সমান হবে না, বিএটা এ এর সাথে সমান হবে না, বিএটা বি এর সাথে সমান হবে না। তাহলে বিএটা কার সাথে সমান হবে, এ বির সাথে। কেন, কারণ বিএ আর আলাদা এলিমেন্ট হতে পারবে না, কারণ যদি বিএ একটা আলাদা এলিমেন্ট থেকে যায় তাহলে K4 এর অর্ডার 5 হয়ে যাবে, কিন্তু K4 এর অর্ডার তো 4, তাহলে বিএ সম্ভব নয়। তার মানে এখান থেকে পাচ্ছি যেটা
এ বি ইজ ইকুয়ালস টু বি এ। তাহলে K4 এর গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে যে এ বি ইজ ইকুয়ালস টু বি এ। তার মানে কি K4টা আসলে কি হয়ে যাচ্ছে, একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে K4 এর আসল রিপ্রেজেন্টেশন কি দাঁড়াচ্ছে, মানে K4 এর রিপ্রেজেন্টেশন দাঁড়াচ্ছে যে আমরা K4কে এভাবে লিখতে পারি। যদি বলা হয়, কেউ যদি বলে তোমাকে যে K4 এর রিপ্রেজেন্টেশন কি বা হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ K4, তাহলে তুমি এভাবে লিখবে K4কে আমরা সবসময় এ আর বি দিয়ে জেনারেট করতে পারবো। এটাকে বলা হয় জেনারেট করা হচ্ছে, এ আর বি দিয়ে জেনারেট করতে পারবো such that a square equals to identity, b square equals to identity and ab is equals to ba। এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এটাকেই বলা হয় বেসিক্যালি স্ট্রাকচার অফ K4 or representation of K4। ঠিক আছে, তো এইটাই বেসিক্যালি K4 নিয়ে আমাদের পড়াশোনা। এবং এখানে আমরা দেখব সাবগ্রুপ অফ K4। এবার দেখব সাবগ্রুপস অফ K4। তো K4 গ্রুপের সাবগ্রুপ কী হবে, তো ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে যে কোনো একটা গ্রুপের অর্ডারকে তার সাবগ্রুপের অর্ডার সবসময় ডিভাইড করে। তো K4 গ্রুপ যেটা আছে এর অর্ডার কত, K4 গ্রুপের অর্ডার হচ্ছে যে 4। তাহলে 4-এর ডিভাইজার হচ্ছে 1 2 4। তো 1 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যেতে পারে, 2 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যেতে পারে, আর 4 অর্ডারের সাবগ্রুপ পাওয়া যেতে পারে। তো আমরা সেটাই করছি এখানে লিখছি, দেখো এভাবেই সাধারণত করবে। পসিবল অর্ডার, POSSIBLE, পসিবল অর্ডার অফ এলিমেন্ট। কি অর্ডারের এলিমেন্ট থাকতে পারে, টোটাল নাম্বার অফ এলিমেন্টস অফ দ্যাট অর্ডার, ওই অর্ডারের কতগুলো করে এলিমেন্ট রয়েছে, টোটাল নাম্বার অফ সাবগ্রুপস, তো K4 গ্রুপটা আমরা পুরোটা ভালো করে দেখে নিচ্ছি। তো K4 গ্রুপে পসিবল অর্ডার কী হতে পারে, 1 অর্ডারের এলিমেন্ট থাকতে পারে, 2 অর্ডারের থাকতে পারে, আর 4 অর্ডারের থাকতে পারে। ঠিক আছে, এবারে 1 অর্ডারে কটা এলিমেন্ট আছে দেখো K4-এ। K4টা কীরকম দেখতে, K4টা আমরা এবার আসল স্ট্রাকচার লিখছি, আইডেন্টিটি A B আর AB। তো এর অর্ডার কত 1, এর অর্ডার কত 2, এর অর্ডার কত 2, এর অর্ডারও 2। এই যে এবির অর্ডার কিন্তু 2, মাথায় রাখবে। কেন, কারণ গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ হওয়ার জন্য এবির যখনই স্কোয়ার করব আমি, দেখো এটা আসবে আমাকে এবি আসবে। এবার যখনই অ্যাবেলিয়ান প্রপার্টি ইউজ করব, এরা কী হবে, একে অপরকে কমিউট করবে। এই পোর্শনটা যেই কমিউট করবে আমি কি পাবো, বি এ আছে এখানে, বি ভালো করে দেখো, বি এ আছে, বি এটা হয়ে যাবে আমার কাছে বি। তো এটা হয়ে গেল এ স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার। এ স্কোয়ার মানে আইডেন্টিটি, বি স্কোয়ার মানেও আইডেন্টিটি, আলটিমেট আমি আইডেন্টিটি পাবো। তার মানে এবি যেহেতু আইডেন্টিটি নয়, তাহলে অর্ডার অফ এবিও 2 হবে। ঠিক আছে, তো 1 অর্ডারে কটা এলিমেন্ট পাচ্ছি, 1টা। 2 অর্ডারে কটা এলিমেন্ট পেয়েছি, 3টে। 4 অর্ডারে কটা এলিমেন্ট পেয়েছি, 1টাও পাইনি। এবার আসছি আমরা টোটাল নাম্বার অফ সাবগ্রুপস। তো 1 অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে, 1 অর্ডারের অবশ্যই যে কোনো গ্রুপের ক্ষেত্রে একটাই সাবগ্রুপ থাকবে, এবং এই সাবগ্রুপটা আইসোমরফিক হবে Z1-এর সাথে। তো আমরা Z1টা একটু পরেই দেখব। ঠিক আছে, এরকম টোটাল কটা সাবগ্রুপ পাচ্ছি, 1টা। 2 অর্ডারে কতগুলো সাবগ্রুপ পাচ্ছি, 2 অর্ডারে এলিমেন্ট আছে 3টে। সাবগ্রুপ 2 অর্ডারে কী করে তৈরি করা হয় বলো তো, 2 অর্ডারের সাবগ্রুপগুলোকে আমরা এভাবে তৈরি করি। একটা 2 অর্ডারের এলিমেন্ট নেব, ফার্স্টে নিলাম এ, এবং একে অপারেট করলে আইডেন্টিটি, দেখো আর কিছু পাবো না, ক্লোজড হয়ে গেল। এটা একটা 2 অর্ডারের সাবগ্রুপ। একই রকমভাবে বি আইডেন্টিটি 2 অর্ডারের সাবগ্রুপ, আরেকটা এবি আইডেন্টিটি 2 অর্ডারের সাবগ্রুপ। তাহলে টোটাল কতগুলো 2 অর্ডারের সাবগ্রুপ পেলাম, 3খানা, এবং এরা সব আইসোমরফিক হচ্ছে Z2-র সাথে, সাইক্লিক আসলে। ঠিক আছে, আর 4 অর্ডারে কটা সাবগ্রুপ আছে, 4 অর্ডারে একটাই আছে, সেটা সেলফ K4টা। তাহলে টোটাল কতগুলো সাবগ্রুপ পেলাম, তাহলে টোটাল নাম্বার অফ সাবগ্রুপ অফ K4 আর 1 3 1 মানে 5টা। টোটাল কতগুলো সাবগ্রুপ পাচ্ছি K4-এর, 5টা। ঠিক আছে, তো এখানে এরপরে আমরা যেটা দেখব সেটা K4-এর পর আমরা Z-এর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, K4-এর পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে Z-এর নিয়ে আলোচনা করব। তো K4-এর পর আমরা Z-এর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা লিখছি ZN।
জেড এন প্লাস এন। এটাকে বলা হয় আসলে গ্রুপ অফ ইন্টিজার অ্যাডিশন মডিউলো এন, অ্যাডিশন মডিউলো এন, গ্রুপ অফ ইন্টিজার অ্যাডিশন মডিউলো এন। সাধারণত আমরা দেখে থাকি জেড এনকে আমরা এইভাবে লিখে থাকি 0 বার, 1 বার, 2 বার অ্যান্ড সো অন সো ফোর্থ n-1 বার। তো এরকম লিখে থাকে, আমরা বলে থাকি জেড এন প্লাস এন ইজ আ গ্রুপ, এটা আমরা বলে থাকি। তো এইটা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আসলে হাউ উই গেট জেড-এন। অ্যাকচুয়ালি জেড-এনকে তো আমাকে কীভাবে পেয়েছি জেড-এনটাকে সেটা আমাকে আগে জানতে হবে, জেড-এনটা আমরা পেলাম কী করে। ঠিক আছে, তো জেড-এনের পেছনে যেটা কারণটা রয়েছে সেটা একটুখানি সংক্ষেপে বলার চেষ্টা করি। জেড-এনটা কীভাবে পাচ্ছি, জেড-এনের জন্য আমরা যেটা করি একটা ফিক্সড ইন্টিজার আমরা প্রথম কথা ধরি। ঠিক আছে, তো লেট ফিক্স এন। তো আমি কি করলাম, এনকে ফিক্স করলাম, এই যে করসপন্ডিং এন ন্যাচারাল নাম্বার একটা, এই এনকে আমি ফিক্স করেছি। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারকে ফিক্স করেছি। আমরা কি করছি, উই টেক set of all we take set of integers, তো ইন্টিজারের সেট নিচ্ছি যেটাকে আমরা সাধারণত লিখে থাকি জেড। এবং আমরা জানি এই যে সেট অফ অল ইন্টিজার এটা প্লাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, এটা একটা গ্রুপ হয়, প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো if we take any m from z, যদি আমি z থেকে যে কোনো একটা ইন্টিজার নিই, ওই mকে আর এই n এই দুজনকে কাজে লাগিয়ে বাই ডিভিশন অ্যালগোরিদম we can always write m in this form, that is nt plus r with the condition 0 less or equals to r less than a। এই কন্ডিশনটা লিখতে হবে কিন্তু, এটা আসলে বেসিক্যালি আমরা ডিভিশন অ্যালগোরিদম থেকে পাচ্ছি। তার মানে কি, এই আরটা আসলে কি রিমাইন্ডারে কাজ করছে, মানে হচ্ছে যে যখনই আমি একটা এম ইন্টিজার নিচ্ছি, এই এন এর করসপন্ডিং এনটা যেহেতু ফিক্স আছে, ওই এমকে আমরা সবসময় এনটি প্লাস আর ফরম্যাটে লিখতে পারি। যদি আমার আরটা শূন্য হয়ে যায় তাহলে কি হবে, এম ইকুয়াল টু এনটি। এটা ইমপ্লাই করছে যে এমকে আসলে এন ভাগ করে, এটা সবসময় সম্ভব, তাই না? আমি যখনই একটা এনকে ফিক্স করে দিচ্ছি, সে এন ইকুয়াল টু 4 নিচ্ছি। সো ইফ উই টেক এন ইজ ইকুয়ালস টু 4, এবার তুমি জেড থেকে যে কোনো একটা ইন্টিজারকে চুজ করলে, কীরকম ইন্টিজার চুজ করলে না, ধরে নিলে জেডের থেকে একটা তুমি ইন্টিজার নিলে, সে 17 নিলে। এখন 17কে 4 ভাগ করে না, তাহলে রিমাইন্ডার কত দেয়? 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে রিমাইন্ডার কত দেয় না, 1 রিমাইন্ডার দেয়। তার মানে এটা যে 17 থেকে যদি আমি 1কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে কিন্তু 4 ভাগ করে দেবে। এইখানে ওই একই জিনিসটা ঘটছে। এইখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এম ইকুয়ালস টু এনটি প্লাস আর, এটা ইমপ্লাই করছে এম মাইনাস আর ইজ ইকুয়ালস টু এনটি। তার মানে হচ্ছে এন কিন্তু আসলে ডিভাইড করছে এম মাইনাস আরকে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা হেল্পস মি টু ডিফাইন আর রিলেশন অন দ্য সেট ইন্টিজারের উপর আমি একটা রিলেশন ডিফাইন করার চেষ্টা করছি, এবং ওই রিলেশনটা আসলে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এবং ওই রিলেশনের উপর ভিত্তিতে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস ডিফাইন করব, কারণ ইকুইভ্যালেন্স রিলেশন অলওয়েজ গিভস ইকুইভ্যালেন্স ক্লাস, এবং ওই ইকুইভ্যালেন্স ক্লাসের হেল্প অনুযায়ী মানে হেল্প নিয়ে আমরা জেডএনকে ডিফাইন করি। আসলে যদি ভালো করে দেখো, এই যে 0 বার, 1 বার, 2 বার, n-1 বার, এগুলো আসলে এনের রিমাইন্ডারের পসিবিলিটি, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে যদি আমি n দিয়ে ভাগ করি তাহলে তার রিমাইন্ডার যেগুলো আসতে পারে সেগুলো হয় 0 আসতে পারে, নয় 1 আসতে পারে, নয় 2 আসতে পারে, এরকম করে করে n-1 আসতে পারে। যেমন ধরুন আমি 4 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করি তাহলে কী কী রিমাইন্ডার আসতে পারে, হয় 0 আসবে, মানে সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে গেছে তাই 0 এসছে রিমাইন্ডার, নয় 1 আসতে পারে রিমাইন্ডার,
যেমন 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 1 আসবে, বা 2 আসতে পারে, যেমন 6কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 রিমাইন্ডার আসবে। 3 আসতে পারে, যেমন 7কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 রিমাইন্ডার আসবে। এই 4টে ছাড়া আর কোনো রকম রিমাইন্ডার আসতে পারে না 4 দিয়ে যদি আমি ভাগ করি। তো বেসিক্যালি ওই রিমাইন্ডারগুলোকেই লেখা হয়। আসলে ওই যে রিমাইন্ডারগুলো লেখা হয় ওটা ওই ধরনের লেখা হয় না, কারণ জেডেনের মধ্যেকার এলিমেন্টগুলো আসলে এক একটা ক্লাস হয়, ইকুইভ্যালেন্স ক্লাস হয়, এরা এলিমেন্ট নয়। জেডেনের মধ্যে এরা এলিমেন্ট, কিন্তু আদতে এরা এলিমেন্ট নয়, এরা আসলে একটা ইকুইভ্যালেন্স ক্লাস। এই ইকুইভ্যালেন্স ক্লাস আসলে এক একটা সাবসেট, জেডেরই একটা সাবসেট, ঠিক আছে, বলতে গেলে কোসেট, আসলে এটা কোসেট, ঠিক আছে। এগুলো একটা অনেক অন্যান্য ধারণা, কোসেট এগুলো আসলে, ঠিক আছে। তো আমরা কীরকম রিলেশন ডিফাইন করব? আমরা যে রিলেশনটা ডিফাইন করি সেটা এরকম, একটা কংগ্রুয়েন্স রিলেশন ডিফাইন করি। কীভাবে রিলেশন ডিফাইন করি না, a, b belongs to z, a is related with b if and only if n divides a minus b। এই যে ডিফাইন করলাম, this r is an equivalence relation, ইকুইভ্যালেন্স রিলেশন। এই যে আরটা ডিফাইন করলাম একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো চেক, সো প্লিজ চেক, হ্যাঁ, দিস আর ইজ অলওয়েজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, সো তোমরা চেক করবে, ঠিক আছে। এই আরটা অবশ্যই একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ঠিক আছে। যেমন করে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন চেক করি ওই একই হবে, তুমি চেক করবে যে আরটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে যখনই আর ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল, সো নাও উই ক্যান ডিফাইন equivalence, we can define equivalence classes, এই ইকুইভ্যালেন্স ক্লাসের কাজটা কি সুবিধা হয় ইকুইভ্যালেন্স ক্লাস ডিফাইন করলে? ইকুইভ্যালেন্স ক্লাস আমাকে দিচ্ছে আসলে পার্টিশন দেয়, কার? ওই যে সেটটা আছে না জেড সেটটা, ওই জেড সেটকে আসলে পার্টিশন করে দেয় মানে কতগুলো সাবসেটে ভেঙে দেয়, এবং ওই সাবসেটগুলো আসলে একটা কোসেট হয়, এবং ওই কোসেটগুলো আসলে ওই 0 বার 1 বার 2 বার ওগুলোকে আমরা লিখে থাকি। যেমন ধরে নাও জেড, আমি জেড নিয়েছি, আমি এবারে যদি n=4 নিয়ে নিই, যদি 4 নিয়ে নিই, তাহলে ক্লাসগুলো তাহলে এই ক্লাসগুলো কী আসবে বলো তো? 0 বার একটা ক্লাস আসবে, 1 বার একটা ক্লাস আসবে, 2 বার একটা ক্লাস আসবে, 3 বার একটা ক্লাস আসবে। এই 4টে ক্লাস ছাড়া আর এই কোনো রকম আলাদা ক্লাস আসতে পারে না। কেন আসতে পারে না? ধরে নাও আমি যদি বলি 7-এর ক্লাসের মধ্যে এই প্রপার্টিগুলো আমরা জানি। আসলে কি প্রপার্টি? যে কোনো দুটি ক্লাস কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য আইদার ওই দুটো ক্লাস সমান হয়ে যায় বা ওদের মধ্যেকার ইন্টারসেকশনটা 5 হয়ে যায়, আইদার দুটো ক্লাস সমান হয়ে যায় বা ওদের মধ্যেকার ইন্টারসেকশন 5 হয়ে যায়, তাই না? ঠিক আছে, মানে ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতে পারে না। তো দেখো 7 বার কোন ক্লাসে, এদের মধ্যেকার কোন ক্লাসের সঙ্গে সমান হবে? তার মানে কি 7 বারকে যদি এদের ক্লাসের সঙ্গে সমান হতে হয়, তার মানে কি 7কে এদের সঙ্গে কারোর সঙ্গে রিলেটেড হতে হবে। তো 7 কার সাথে রিলেটেড? তোমাকে এভাবে ভাবতে হবে যে 7 থেকে কত বিয়োগ করলে 4 দ্বারা ডিভিজিবল হয়। দেখো 7 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে, কারণ এই 4টে ছাড়া আর অন্য কিছু নেবো না আমি। 7 থেকে 0 বিয়োগ করার পর সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে না, 7 থেকে 1 বিয়োগ করার পর সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে না। একই রকমভাবে 7 থেকে 2 বিয়োগ করলেও সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে না, 3 বিয়োগ করলে হবে। তাহলে এইটা আসলে 3 বার এর সাথে সমান হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমি যদি বলি 14 বার, এটা কার সাথে সমান? এইটা আসলে 2 বারের সাথে সমান, কারণ 14 থেকে 2 বিয়োগ করো হবে 12, 12 4 দিয়ে ডিভিজিবল। এইভাবে আমরা চেক করি, ঠিক আছে। যদি আমি n= সে 7 নিলাম বা n=8 নিলাম, সে n=8, তাহলে এর কি হবে? এর ডিস্টিংক্ট ক্লাসগুলো কী হবে? এর রিমাইন্ডারগুলোকে ধরো 0 বার 1 বার 2 বার অ্যান্ড সো অন 7 বার, এরকম করে আসবে, এই টাইপের এলিমেন্টগুলো আসবে। আমি যদি এখানে বলি 17 বার, এটা কার সাথে সমান হবে? তাহলে 17 থেকে এই যে এলিমেন্টগুলো আছে 0 1 2 3 4 5 6 7, কে বিয়োগ করলে, কোনটা বিয়োগ করলে সেটা 8 দিয়ে ডিভিজিবল হবে? 17 থেকে কোনটা বিয়োগ করলে? 17 থেকে দেখো 0 বিয়োগ করলে তো 17ই থাকে, সেটা 8 দিয়ে ভাগ যাবে না। তো কী বিয়োগ করা যেতে পারে? 17 থেকে কী বিয়োগ করা যেতে পারে? দেখো 17 থেকে যদি আমি 2 বিয়োগ করি সেটা থাকবে, সেটা তোমার 8 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে 17 থেকে কত বিয়োগ করতে হবে যার জন্য এটা 8 দিয়ে ডিভিজিবল হবে? 17 থেকে দেখো 1 বিয়োগ করো, 17 থেকে 1 বিয়োগ করলে 16 হয়, সেটা দেখো 8 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 1 বারের সাথে সমান হয়ে যাবে। তো এইভাবে আমরা চেক করি, ঠিক আছে।
তো এর ভিত্তিতেই আসলে আমরা তৈরি করে থাকি জেডএনকে তৈরি করে থাকি, ঠিক আছে। তো এর ভিত্তিতেই আমরা আসলে জেডএন তৈরি করে থাকি। তো জেডএনকে আমরা এভাবেই তৈরি করে আছি। জেডএন মানে হচ্ছে যে 0 বার, 1 বার, 2 বার অ্যান্ড সো অন n-1 বার। মাথায় রাখবে এই 0 বার, 1 বার, 2 বার, n-1 বার এরা কিন্তু জেডএনের ক্ষেত্রে এলিমেন্ট, বাট এমনিতে এরা আসলে এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস, জাস্ট এইটুকু ক্লাস। এর উপর অপারেশনটাকে ডিফাইন করা হয় কী করে, জেডএন প্লাস এন, এটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়ে যাচ্ছে, অ্যালজেব্রিক স্ট্রাকচার, যেখানে এই প্লাস এনটা হচ্ছে যে একটা বাইনারি অপারেশন, এটা একটা বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কীভাবে ডিফাইন করা হয়েছে জেডএনের উপর এটাকে, সেটাকেও দেখাতে হবে আমাকে। এটাকে সিম্পলি এভাবে ডিফাইন করা হচ্ছে, যদি n1 বার অ্যান্ড n2 বার এটা যদি জেডএনের মধ্যেকার এলিমেন্ট হয়, ডিফাইন করা হয়েছে এভাবে n1 বার প্লাস n2 বার দ্যাট ইজ ইকুয়ালস টু আসলে n1 প্লাস n2 বার, এভাবে ডিফাইন করা হয়েছে এবং এটা আসলে ওয়েল ডিফাইন। সো এর রেসপেক্টেই আসলে তুমি চেক করতে পারবে জেডএন প্লাস এন is a group, এবং নট অনলি আ গ্রুপ, দিস ইজ আ সাইক্লিক গ্রুপ ফর অল এন, প্রত্যেকটা এনের জন্য। দেখো মজার বিষয় হচ্ছে যে জেডএনটা এমন একটা জিনিস যে তুমি যে কোনো এনের জন্য তুমি জেডএন পাবে। সে 5 n = 5 ভাবতে পারো, n = 6 ভাবতে পারো, তাহলে তুমি যে কোনো অর্ডারের আসলে গ্রুপ ভাবতে পারো। যদি বলে আমি 17 অর্ডারের একটা গ্রুপ বলো তো Z17, যদি বলে 20 অর্ডারের গ্রুপ বলো তো Z20, তাহলে আমি দেখো বিভিন্ন অর্ডারের প্রত্যেকটা অর্ডারের গ্রুপ জেনে গেলাম। এবার বিভিন্নভাবে গ্রুপ থাকতে পারে, বাট আমি প্রত্যেকটা অর্ডারে একটা করে গ্রুপ তো বলতে পারবো। 105 অর্ডারের একটা গ্রুপ বলো তো Z105। তো এইভাবে আমরা দেখে থাকি। তো এটা হলো অল অ্যাবাউট জেডএন।